শুধু দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি চলমান ঘটনা প্রবাহের সরাসরি অনুষ্ঠান লিটল টাটা দৃষ্টিকোণ উপভোগের জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শিরোনাম বাজেট সমঝোতার দলিল। আমরা আশা করছি কথা বলার জন্য দুজন সংশ্লিষ্ট প্রাজ্ঞ ব্যক্তি আমার অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন। আজকে আমার ডান দিকে ডক্টর মোহাম্মদ আব্দুল মুজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। বাঁ দিকে রয়েছেন ডক্টর আহসান মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে দিয়ে কথা শুরু করতে চাইছি। ইতিমধ্যে আমরা অবহিত যে 2,95,100 কোটি টাকার বাজেট মহান জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় উপস্থাপন করেছেন। তিনি এমনটি বলেছেন, তিনটা কি পয়েন্ট যদি আমি তুলে আনি। 1, আগামী অর্থ বছর হবে টার্নিং পয়েন্ট। 2, প্রবৃদ্ধি হবে 7%। 3, মূল্যস্ফীতি 6.2% মধ্যে আশা করা যায় সীমাবদ্ধ থাকবে। তো তার এই বক্তব্যকে একটি অর্থনীতি ভিত্তিক পত্রিকা বণিক বার্তা শিরোনাম করেছে রোমাঞ্চকর অর্থমন্ত্রী ঐন্দ্রজালিক বাজেট। আর মাননীয় অর্থ প্রতিমন্ত্রী মহোদয় জাতীয় সংসদের আইপিডি সম্মেলন কক্ষে একটি সম্মেলন করে বলেছেন বাজেট একটি আপোষের দলিল। কিসের আপোষ, কার সঙ্গে আপোষ, কতখানি আপোষ, এই নিয়ে আমাদের আলাপচারিতা। আপনাকে শুরু করার অনুরোধ জানাচ্ছি আমি। ধন্যবাদ। আসলে বাজেট একটি গুরুত্বপূর্ণ দলিল এবং বাজেট হচ্ছে জনগণ এবং রাষ্ট্রের মধ্যে একটা কাজকর্মের, একটা আস্থা সৃষ্টির, কর্মকাণ্ড পরিচালনার একটা পথনকশা, বলতে পারেন সমঝোতা স্মারক। বাজেটের মাধ্যমে সেই হিসেবেই উনি বলেছেন সমঝোতা হতে পারে। বাজেট হচ্ছে যে সরকার বছরে কোন খাতে কি ব্যয় করবেন সেটা জনগণকে জানাবে এবং সেই ব্যয় করার জন্য কোত্থেকে তার টাকা আসবে সেটা উল্লেখ করবেন। অর্থাৎ জনগণকে বলবেন আপনার জন্য আমি এই ব্যয় করছি এবং এই ব্যয় করার জন্য আপনার কাছ থেকে আমি এত কর চাচ্ছি বা এত চাচ্ছি, এবং আমি এইভাবে একটা ট্রান্সফার অফ সামাজিক ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ বা যা যা বলে আর কি, কল্যাণ রাষ্ট্রে যা যা সেগুলো আর কি, এবং এই প্রতিশ্রুতিগুলোই হচ্ছে বাজেট। সুতরাং বাজেটে সকলের যেমন উৎসব থাকবে, কোথায় কোথায় ব্যয় হচ্ছে, কত ব্যয় হচ্ছে, সেই ব্যয়টা হচ্ছে কিনা, কত হবে, এবং সেই ব্যয় নির্বাহের জন্য সরকার কি কি নতুন কর বসাচ্ছেন বা কিভাবে আসবে সে কথাটা স্মরণ করিয়ে দেওয়া, এটাই হচ্ছে বাজেট আর কি। সেই দৃষ্টিতে এটা বলা হয়েছে। যেমন তিনটি যে কথা আপনি বললেন যে একটি টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট কথাটা এই কারণে যে বাংলাদেশ কিন্তু আসলে আমরা একটা টেক অফ পয়েন্টে আছি। আমাদের 44 বছর বয়স আর একটু ঘুরবে ইতিবাচক ভাবে, এমনটা ঘুরতে হবে, কেননা আমরা 44 বছর বয়সে উপনীত হয়েছি। ইতিমধ্যে আমাদের অর্থনীতিতে বিভিন্ন খাতে বিভিন্ন ধরনের একটা অগ্রগতি বা অবস্থান এসেছে। সেই অবস্থান থেকেই আমাদের সার্বিক যেটা জিডিপির কথা বলা হয়েছে তারও একটা স্থিতিশীল একটা অবস্থায় আমাকে পৌঁছাতে হবে যদি আমি মধ্যম আয়ের দেশ। আসলে মধ্যম আয়ের দেশের একটা সীমানা, এটা ডক্টর মনসুর আরো খুব সুন্দরভাবে বলতে পারবেন, কেননা মধ্যম আয়ের দেশের এই যে কথাটা বলা হচ্ছে আর কি, এটা কিন্তু একটা সার্টেন স্টেজের ভিতরে আমরা অলরেডি আছি, কিন্তু সেটাকে টেকসই করতে হবে। 3 বছর একটা সমান একটা পজিশনে থাকতে হবে বা ইত্যাদি। এখন এখানে আমাদের জিডিপির পরের যে কথাটা আসছে জিডিপি আর কি, এই জিডিপির হিসাবায়ন, এই যথার্থ এই বিষয়টা, এটাও একটা ঘোর তালের ভিতরে আছে মনে করি, আমরা দেখছি পাচ্ছি, কারণ সবাই শুনছেন। এমনকি জিডিপি নিজেও খুব আশ্চর্য হচ্ছে যে আমাকে নিয়ে এত আলোচনা হচ্ছে যে জিডিপি এত হবে না, এত হবে, এত হবে। কথা হচ্ছে না, 5-6 বছর ধরে এক জায়গায় বিশ্বমন্দার প্রেক্ষিতে খারাপ জায়গায় না, খারাপ জায়গায় নেই, কিন্তু আমার আরো ভালো হওয়া উচিত ছিল বা হচ্ছে কিনা, কেন হচ্ছে না। যেমন আমি দেখতে পাচ্ছি আমার বিপুল অঙ্ক ব্যয় হচ্ছে, টাকা ব্যয় হচ্ছে, আমার বাজেটের আকার বাড়ছে, কিন্তু আসলে দেখতে হবে এই টাকা ব্যয়ের দ্বারা আমার গুডস এন্ড সার্ভিসেস
প্রডিউসড হচ্ছে কিনা। শুনবো আরো বিস্তারিত। অর্থমন্ত্রী মহোদয়ের 3 পয়েন্টের উপরে কথা বলছেন ডক্টর আব্দুল মজিদ, আপনার কাছে আসছি। অর্থ প্রতিমন্ত্রী যেটি বলেছেন আমি ছোট করে তুলে আনছি। বাজেট নিয়ে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু আমাদের হাত পা বাঁধা। সরকারকে ধনী দরিদ্র মধ্যবিত্ত ব্যবসায়ী শিল্পপতি সহ সব শ্রেণীর সঙ্গে আপোষ করতে হয়। বাজেট একটি আপোষের দলিল। আসলে কতখানি আপোষ করা সম্ভব হয়, আর এই আপোষ বলতে আপনি কি বোঝেন? আপোষ একটি সোনার পাথর বাটি কিনা? সব যাচ্ছে তো বিত্তশালীদের দখলে সমঝোতার নামে, নিম্নবিত্ত ও দরিদ্রদের পক্ষে বা তাদের জন্য কতখানি সমঝোতা হয়? প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, এখানে সমঝোতা তো করতেই হয়, সেটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নেই। এবং সমঝোতা শুরু হয় যখন কনসালটেশনটা শুরু হয়, এবং বাংলাদেশে কিন্তু কনসালটেশন প্রসেসটা বেশ দীর্ঘ এবং বেশ ব্যাপক। আমি বলবো এটা প্রফেশনালদের সাথেও হয়, বাজেট প্রণীত হওয়ার আগ থেকে আলোচনা শুরু হয়েছে, এবং এই আলোচনার মাধ্যমে অনেক প্রস্তাব উঠে আসে, তার মধ্যে থেকে কিছু গৃহীত হয়, বাকিগুলো গৃহীত হয় না। সেখানে একটা সমঝোতা হয়ে যায় মোটামুটি ভাবে, এবং বিভিন্ন মহল থেকে তাদের দাবি দেওয়া কিন্তু অর্থ মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রীর কাছে পেশ করা হয়। মিডিয়ার ভালো ভূমিকা পালন করে। সেগুলো আমরাও প্রস্তাবনা দিই, বিভিন্ন জায়গা থেকে আমাদের মতো প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়, এবং সেগুলো বিবেচনায় নেওয়া হয়। সবই যে নেওয়া হবে এমন কোনো কথা নাই, কিন্তু কিছুটা বিবেচনায় নেওয়া হয়, এবং সেইভাবেই একটা সমঝোতা হয়। এবং সমঝোতার মধ্যে কিছুটা টেনশন থাকে। একটা টেনশন হচ্ছে সবাই চায় ব্যয় বৃদ্ধি, প্রত্যেকটা মন্ত্রণালয় বলছে আমাকে বরাদ্দ দেওয়া। সেই বরাদ্দ যদি নেওয়া হয়, বাজেটের আকার হবে 7 থেকে 10 হাজার কোটি টাকা, সেটা সম্ভব না। আবার বিপরীত চিত্র, অনেক মন্ত্রণালয় কিন্তু টাকা খরচ করতে পারে না, কিন্তু তাদের চাহিদা যদি যোগ করা হয়, এটা 7 থেকে 10 হাজার কোটি টাকা হবে। এটা একটা টেনশন। আরেকটা টেনশন হচ্ছে রেভিনিউ যদি এখন বাস্তবসম্মত সবার তাহলে কোনো প্রবৃদ্ধি হবে না। তো সেখানে আমার প্রবৃদ্ধির দরকার। তো সেখানে একটা হচ্ছে যে আমি কতখানি বাড়াতে পারি। এই দুটো টেনশনের ফলে যেটা হয় যে বাজেটটা অনেকেরই মনোপুত হয় না অনেক ক্ষেত্রে, এবং অনেকেই মনে করে যে এটা খুবই উচ্চভিলাষী বা বাস্তবসম্মত নয়, এই ধরনের অনেক রকমের মতামত চলে আসে। তো যেটা ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে এখানে একটা কম্প্রোমাইজ অবশ্যই করতে হয়, এক্সপেন্ডিচারকে কমিয়ে আনতে হয়, সবাইকে দৃঢ়ভাবে বলতে হয় এর বেশি আমি দিতে পারবো না, দিস ইজ এনাফ, এরপরে পারা যাবে না, দারিদ্র্য বিমোচন এটুকুই হবে, এর বেশি করতে পারবো না, শিক্ষা খাতে এর বেশি দিতে পারছি না, বেতন বৃদ্ধিটা এতখানি দিতেই হবে আমাকে, কারণ পলিটিক্যাল কমিটমেন্ট হয়ে গেছে যেটা এবছর একটা বড় অঙ্কের 1000 কোটি টাকার উপরে লাগবে, 13,000 কোটি টাকার মতো বেতন ভাগ করে দেবে। তো এইখানে এই একটা বিরাট একটা অঙ্কের টাকা এখানে রাখা হচ্ছে, ফলে ন্যাচারালি স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বছর কিন্তু বেশ বিঘ্নিত হয়েছে, অ্যালোকেশনে তাদের রিলেটিভ শেয়ার আরো কমে গেছে এবছর। তো এখানে এই জন্য বলছি যে সব জায়গাতে ব্যালেন্স করা সম্ভব হয় না, এবং তার ফলে কিছু কিছু ইমব্যালেন্সড সিচুয়েশন চলে আসে, যেটা হয়তো আমাদের জন্য কাম্য নাও হতে পারে। আমরা চাচ্ছি না যে সামাজিক খাতে ব্যয় আপেক্ষিকভাবে আরো কমে যাক, 2% নিচে শিক্ষা খাতে বা কোন দেশে, খুব কম দেশে আছে সত্যি কথা বলতে, বাংলাদেশ তার মধ্যে একটা, সেটা হওয়া উচিত। আর শিক্ষা খাতে আসলে একটা বিনিয়োগ, মাননীয় প্রধানমন্ত্রী আসলে খরচ। হ্যাঁ, তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে এখানে টেনশনের ফলে দেখা যায় যে কম্প্রোমাইজ হয়েছে ঠিকই, কিন্তু কিছু কিছু দুর্বল যাদের মানে কণ্ঠস্বরটা প্রবল নয়, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা তাদের আপেক্ষিক শেয়ার কমে যাচ্ছে। সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য খাত এবং সামাজিক যেটাকে সামাজিক নিরাপত্তা খাত। এই 3টে খাত কিন্তু এবছর বাজেটে আমি বলতে বাধ্য হচ্ছি যে এটা বেশ তাদের হয়তো সামান্য, কিন্তু রিলেটিভ টার্মসে অনেক কমে গেছে এবছর, এবং সেটা হওয়াটা কাম্য ছিল না। কারণ আমাদের জাতীয় যে লক্ষ্য দারিদ্র্য বিমোচন, শিক্ষার জন্য সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, এই যে 3টে আমাদের পলিটিক্যাল স্লোগান আছে, সেই 3টাকে কিন্তু আমরা এই বাজেট দিয়ে দৃঢ়ভাবে সমর্থন করতে পারছি না এই বছর। জি, তো এই যে আপনার কাছে আসছি যে দুজনেই বললেন যে বাজেট প্রণীত হওয়ার আগ থেকেই দফায় দফায় সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা, তাদের নিয়ে আলোচনা শুরু হয়ে যায়, এটি একটি ভালো লক্ষণ। কিন্তু আমরা দেখব যে আওয়ামী লীগকে বলা হয় গরিবের দল, এমনটি বলা হয়। আরেকটু স্পষ্ট করে কোন কোন কাগজে লিখছে বা গণমাধ্যম বলছে লুঙ্গি পরাদের দল। তো তাদের পক্ষে কে কথা বলে? আপনারা কারা বলেন, কারা বলেন না? সরকারি কাজ করে নাকি
কোন পক্ষ আছে, এখানে তো ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসায়ীদের অমুক সংগঠন তমুক এরা সব দফায় দফায় সরকারের সঙ্গে বা অর্থমন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন, এদের পক্ষে বলার কে আছে? না, এটা হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ম হচ্ছে সকল শিক্ষা, সকল ভোটারের দারিদ্র্য বিমোচন, সকল ভোটারের প্রতিনিধি হচ্ছে জনপ্রতিনিধি, যিনি পার্লামেন্টে, যে এখন পার্লামেন্টে আলোচনাটা হচ্ছে। এমনকি বাজেট দেওয়ার আগে অর্থ মন্ত্রণালয় থেকে আমরা যেটা করেছি বা আছে সবসময়, গণপ্রতিনিধিদের সাথেও কিন্তু বসা হয়। তারা ওই যে তাদের যে বিভিন্ন সংসদীয় কমিটি আছেন সেখান থেকেও তারা ভয়েস দিচ্ছেন, তারা মন্ত্রণালয়ের থ্রু দিয়ে দিচ্ছেন। এমনকি বেশ কয়েকটা সংগঠন আছে তারা তৃণমূল পর্যায় পর্যন্ত যাচ্ছে, যেমন আমাদের শাইখ সিরাজ সাহেবের যে কৃষি বাজেট, সেটা কিন্তু সেখানে অর্থমন্ত্রী মহোদয়কে নিজেও নিয়ে গিয়েছেন সেখানে। তো ওইভাবে হচ্ছে। তবে এটা ঠিক একেবারে তৃণমূল সকল মানুষের এসে কথা বলা বা কথা বলাটার বয়সে, যেমন আপনি যে এফবিসিসিআই বা অন্যান্যদের বললেন, সবগুলোরই কিন্তু গঠন প্রক্রিয়াটাই এমন যে অনেকগুলো ছোট ছোট সমিতির অ্যাপেক্স বডি হচ্ছে এফবিসিসিআই। সকল সেমিনার সিম্পোজিয়াম করে, সেখান থেকে কিছু সে যুক্ত হয় বা উঠে আসে কথা। তারপরে শিক্ষক সমিতি, তারপরে আপনার অর্থনীতিবিদেরা, এমনকি মিডিয়া কিন্তু নানানভাবে আপনি দেখেন গত কয়েক বছরে বাজেট কিন্তু একটা জনপ্রিয় শব্দ এবং আলোচনায় পরিণত হয়েছে। 80 দশকে কিন্তু বাজেট নিয়ে এত কথা কেউ ভাবতো না, বলতো না বা ছিল না। তো এইটা একটা প্রক্রিয়ার মাধ্যমে এই প্রতিনিধিত্বটা হচ্ছে। তবে হ্যাঁ, সবচেয়ে বেশি হবে যে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে এসেছেন তারা যদি পুঙ্খানুপুঙ্খভাবে এই বাজেটের দলিল, ডকুমেন্ট এগুলো যদি আলোচনা করেন, পর্যালোচনা করেন এবং যথাযথভাবে সংসদ হচ্ছে কিন্তু তার অন্যতম তার এক্সপ্রেশন করার কায়দা। এবং সেই জন্য কিন্তু এই যে বাজেট অধিবেশনটা, এটা প্রতিটা সদস্যকে, প্রত্যেক মাননীয় সদস্যর কিন্তু কথা বলার একটা সময় নির্দিষ্ট করে। অন্য কোন অধিবেশনে কিন্তু এরকম নাই। অন্য কোন বিষয়ে কিন্তু সকল সদস্য কথা বলতে পারেন না, এটা তো বলতে পারেন। সুতরাং এটাই প্রত্যাশা যে এই বাজেট তারা 10 মিনিট সময় পাক বা 15 মিনিট যে সময়টা পেয়ে থাকেন, তারা বাজেটের গতি বিধি কোন দিকে যাচ্ছে, কি বিষয় হওয়া উচিত, এটাই প্রত্যাশিত। এখন সেটা সবাই যথাযথভাবে সেটা আমাদের কথা বলতেন। এখানে রাজনৈতিক আলোচনা হয়, দেখা যায় যে নানান কারেন্ট সেটা একটা পর্যালোচনায় দেখাও গেছে। আকবর আলী খান স্যার একটা তার অ্যানালাইসিস দেখিয়েছেন যে 10 মিনিট যদি একজন মাননীয় সংসদ সদস্য কথা বলেন বাজেটের উপরে, দেখা যাচ্ছে যে তার প্রায় 5.5 মিনিট বা 6 মিনিট চলে যাচ্ছে এই নানান প্রশংসা টাইপের ইত্যাদি। এবং যারা হয়তো বিরোধী দল তারা বলছেন না এটা গরিব মারার বাজেট বা ইত্যাদি, এইসব কথা বলে প্রায় 5-6 মিনিট চলে যাচ্ছে। কিন্তু এটা যদি পুরোটা এমন হতো যে না এই বাজেটের এই দিক দর্শন, এটা যদি এই করা হয় তাহলে এটার সাথে এই মিল নাই বা ইত্যাদি কেন, এই ধরনের যদি খুব স্পেসিফিক করে যদি প্রশ্ন বা আলোচনা হয়, যত বেশি ওই আলোচনাটা অর্থবহ হবে তত এটা বেশি, বাজেটটি তত বেশি গণমুখী হবে। ধন্যবাদ ডক্টর আব্দুল মজিদ, ধন্যবাদ আহসান মনসুর। শুধু দর্শক শ্রোতা, আমি প্রথম দফা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি।